আজ সেনাপ্রধানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এক কঠিন শিক্ষা দিতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব দ্রুতই সেনাপ্রধান ওয়াকারকে বন্দী করা হবে বলে। এদিকে আজ সেনাপ্রধানের উপর কঠিন অ্যাকশন নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ হয় সেনাপ্রধানের এই অবস্থা হওয়াতে সেনাবাহিনীও এবার অ্যাকশন নিচ্ছে। সারা দেশেই জরুরি অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে আবারও ঝড় তুলেছে এক বিস্ফোরক অভিযোগ। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা। অভিযোগটা শুধুমাত্র আইনি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের মর্যাদা, সংবিধানের শিষ্টাচার এবং ক্ষমতার কেন্দ্রকে ঘিরে এক জটিল রাজনৈতিক লড়াই। সকল ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দেওয়ায় এবার রাষ্ট্রপতি চুপ্পুকে ফোন করে সরাসরি হুমকি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সন্ত্রাসীরা 500-র কাছাকাছি পুলিশ হত্যার পর দেশে 18 মাস ধরে চলেছে মবের রাজত্ব। সরকারের নির্দেশে মব থামানো থেকে পুলিশ বিরত থেকেছে বা থাকতে হয়েছে। 8 দিনের পর দিন এই ছাত্র নামের রাস্তায় থাকা একদল যুবক কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশকে তাচ্ছিল্যই শুধু করেনি। বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। এদিকে কোনোভাবেই শেষ রক্ষা হলো না ডক্টর ইউনূসের। শেখ হাসিনার মতোই ফাঁসির দড়ির দিকে এগোচ্ছেন তিনিও। এবার পুলিশ হত্যা এবং রাষ্ট্রদ্রোহী মামলা করা হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী মামলায় ফেসে গেলেন ডক্টর ইউনূস। একদিকে তারেক রহমান সেনাপ্রধানের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, অন্যদিকে আজকে দেশ উত্তাল হয় ডক্টর ইউনূসের অনেক কুকর্ম ফাঁস হওয়াতে। দর্শক শ্রোতা, গত 2 দিন আগে রাষ্ট্রপতি সবার সামনে বক্তব্য দিয়েছিলেন ডক্টর ইউনূসের কুকর্ম নিয়ে। অন্যদিকে রাষ্ট্রপতিকে যে বন্দী করে রাখা হয়েছিল ডক্টর ইউনূসের আমলে, সেইটা তিনি স্পষ্ট বলার পর আজকে ডক্টর ইউনূস ফেসে যান এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশও বাংলাদেশের উপর অ্যাকশন নিচ্ছে। একদিকে তারেক রহমানের অ্যাকশন, অন্যদিকে রাষ্ট্রপতির অবস্থা, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এক কঠিন শিক্ষা দিতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার দালাল হিসেবে প্রমাণিত করে খুব দ্রুতই সেনাপ্রধান ওয়াকারকে বন্দী করা হবে বলে গুঞ্জন উঠেছে। তবে এসব করেই ক্ষান্ত হচ্ছেন না তারেক রহমান। শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ 5 জন কর্মকর্তাকে একেবারে বিদায় করে তাদের জায়গায় নতুনদের আনতে চলছেন সেনা বুদ্ধির তারেক। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনার পতনের পর দেশের হাল ধরেছিলেন যিনি, আজ কি সেই ওয়াকারই হতে যাচ্ছেন বন্দী? তারেক রহমান ক্ষমতায় এসেই কেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এমন ভয়াবহ রদবদল করছেন? আজ আমরা আমাদের এই প্রতিবেদনে এমন কিছু গোপন তথ্য ফাঁস করব যা বড় মিডিয়াগুলো ভয়ে প্রকাশ করছে না। দেশের রাষ্ট্র পরিচালনার গদি এমন এক জায়গা যেখানে বসলে ক্ষমতার আসল খেলা শুরু হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সেটাই করছেন। ক্ষমতায় বসার পর তিনি কোনো তাড়াহুড়ো করেননি। তিনি একজন আসল ঠান্ডা মাথার খেলোয়াড় হিসাবে নিজের কাজ খুব ভালো করে গুছিয়ে নিচ্ছেন। প্রথমে তিনি জনপ্রশাসন ও পুলিশের ভেতরে থাকা পুরনো লোকগুলোকে সরিয়ে নিজের লোক বসিয়েছেন। এবার তার নজর পড়েছে ঢাকা সেনানিবাসের দিকে। দেশের পুরো নিয়ন্ত্রণ নিজের শক্ত কবজায় নিতে হলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড নিজের হাতে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। বিগত 15 বছর ধরে যারা ক্ষমতার দাপট দেখিয়েছে এবং শেখ হাসিনার সুবিধাভোগী ছিল, তাদের এবার সাইজ করা শুরু দিয়েছেন তিনি। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ক্ষমতাচ্যুত করার জন্য এক বিশাল মাস্টারমাইন্ড পরিকল্পনা তৈরি করা হয়েছে। ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কতটা নিখুঁতভাবে দাবার চাল সাজানো হয়েছে। বর্তমান সরকার প্রধান খুব ভালো করেই জানেন যে সেনাপ্রধানের পদে হাসিনার আমলের কাউকে রেখে দিলে সামনে বড় ধরনের ঝামেলা হতে পারে। তাই পুরনো কোনো কুবুদ্ধি যেন আর কাজ না করে, সেই ব্যবস্থা তিনি একদম পাকাপোক্ত করছেন। বর্তমান সরকার প্রধানের এই পদক্ষেপ কোনো সাধারণ রদবদল নয়, বরং এটি হলো পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এক বিশাল পরিকল্পনা। তিনি খুব ভালো করেই জানেন যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে ঠিক না থাকলে দেশের ভেতরের কোনো উন্নতিই কাজে আসবে না। তাই তিনি অত্যন্ত সময় নিয়ে হিসাব কষে নিজের বিশ্বস্ত লোকদের পদোন্নতি দিচ্ছেন এবং পুরনো লোকদের সরিয়ে দিচ্ছেন। এই পুরো ঘটনার পেছনের বাস্তব কারণগুলো বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সময় এই ওয়াকারুজ্জামানই সামনে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। কিন্তু দেশের মানুষ এটা কখনোই ভুলে যায়নি যে এই ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল স্বয়ং শেখ হাসিনা।
সেই অবিশ্বাসের ফল গত 1.5 বছরে একেবারে হাতে নাতে পাওয়া গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর সময়ে দেশের মানুষ এক চরম অরাজকতার মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনার পতনের পর থানাগুলোতে পুলিশ ছিল না বললেই চলে। পুলিশ মাঠে না থাকায় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, যাতে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। কিন্তু সেনাপ্রধান হিসাবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে চরমভাবে ব্যর্থ হন। দেশের বাজারগুলোতে নতুন করে চাঁদাবাজির বড় বড় সিন্ডিকেট তৈরি হয়। সাধারণ মানুষকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছে। পাড়ায় পাড়ায় এবং বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজি চললেও সেনাবাহিনী কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান এসব সমস্যার কোনো তওক্কাই করেননি। অর্থাৎ তিনি সাধারণ মানুষের এই বিশাল ভোগান্তিকে একদম পাত্তাই দেননি। তার নির্দেশে সেনাবাহিনী রাস্তায় নামলেও তারা শুধু টহল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আসল অপরাধীদের ধরার কোনো জোরালো উদ্যোগ ছিল না। শুধু দেশের ভেতরের অবস্থায় নয়, সামরিক বাহিনীর ভেতরেও তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার সময় গত 1.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাজেটে সবচেয়ে কম টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিমান বাহিনী ও নৌবাহিনীর আধুনিকায়নের জন্য কোনো বড় সামরিক চুক্তি বা অস্ত্র কেনার উদ্যোগ তিনি নেননি। সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। সেনাবাহিনীর রেশন এবং চিকিৎসার মান নিয়েও অনেক সাধারণ সৈনিকের মনে প্রশ্ন ছিল, কিন্তু তিনি এসব দিকে নজর না দিয়ে শুধু ঢাকা সেনানিবাসের ভেতরে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মিটিং করেই সময় পার করেছেন। বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। বলেছেন, ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? কি লাভ হয়েছে তাতে দলটির? 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো পতন হলো, তখন যে দৃশ্যপট তৈরি হয়েছিল তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন, সব জায়গায় রাতারাতি পট পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল। এমনকি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকে নীরবে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল। কিন্তু এই তুমুল ওলটপালটের মধ্যেও প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকেছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত এবং দলটির কট্টর সমর্থক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী সরকারের পুরোটা সময় জুড়ে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটাম এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো ঘটনা ঘটলেও তিনি তার পদে বহাল তবিয়তেই থেকে যান। আর এই টিকে থাকার চূড়ান্ত ফল হিসেবে তিনি গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। একটি গণ অভ্যুত্থানের পর পতিত সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির হাত দিয়ে নতুন গণতান্ত্রিক সরকারের শপথ নেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি টিকে গেলেন? কার ইশারায় বা কাদের শক্তিতে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে সেই চরম বৈরী পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন? এই রহস্যের জট মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই খুলেছেন। ঢাকার দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার এই চরম দুঃসময়ে অন্য কেউ নয়, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে যখন তাকে টেনে হিঁচড়ে নামানোর জোর চেষ্টা চলছিল, তখন বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই খাঁটি আওয়ামী লীগারকে কেন বিএনপি পাহারা দিয়ে রক্ষা করল, সেই উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে। মূলত এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী রাজনৈতিক দাবা খেলার চাল। আবেগ নয়, নিরেট রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার এক নিখুঁত কৌশল থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছিল। শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথম বড় ধাক্কাটি আসে 2024 সালের 19শে অক্টোবর। ঢাকার দৈনিক মানবজমিন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ করেই বলে বসেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। এই একটি মন্তব্য বারুদ রূপে দেশলাইয়ের কাঠির মতো কাজ করে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী অন্যান্য সংগঠনগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি মন্তব্য করেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাস্তায়।
22 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 24, 36 জুলাই পরিষদ সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে রাতের বেলা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। জুলাই সন্ত্রাসীরা 500-র কাছাকাছি পুলিশ হত্যার পর দেশে 18 মাস ধরে চলেছে মবের রাজত্ব। সরকারের নির্দেশে মব থামানো থেকে পুলিশ বিরত থেকেছে বা থাকতে হয়েছে। 8 দিনের পর দিন এই ছাত্র নামের রাস্তায় থাকা একদল যুবক কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশকে তাচ্ছিল্যই শুধু করেনি, পুলিশের কোনো নির্দেশনা মানেনি, এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত তারা অনেক ক্ষেত্রেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এখন একটি সাজানো নির্বাচনে গঠিত সাজানো সরকারের আমলে পুলিশকে ধরে আনতে বলে বেঁধে আনছে, আর না পারলে অতর্কিত আক্রমণ করছে। হাদি হত্যার বিচারের দাবিতে সম্প্রতি যমুনা ঘেরাওয়ের পর থেকে পুলিশকে নিশ্চয়ই সরকার নির্দেশ দিয়েছে বেধড়ক পেটানোর জন্য, না হলে হঠাৎ করে পুলিশ এত মারমুখী কেন হবে বলুন তো? এর পেছনেও কি রয়েছে কোনো নতুন উদ্দেশ্য? চলুন আলোচনা করে দেখা যাক ব্যাপারটা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পুলিশ হলো রাষ্ট্রের বল প্রয়োগের বৈধ হাতিয়ার, কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশে এই সংজ্ঞার এক অদ্ভুত ব্যতিক্রম এবং রূপান্তর ঘটেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা দখল করে, তখন তাদের তথাকথিত বিপ্লবের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছিল পুলিশের প্রতি ঘৃণা। পুলিশের সদস্যদের পিটিয়ে হত্যার পর তাদেরকে ঝুলিয়ে রাখা এবং নৃশংসতার চরম সেই হত্যাকারীদের বিচারের আওতায় আনার পরিবর্তে ইন্ডেমনিটি বা দায় মুক্তি দেওয়ার যে সংস্কৃতি ইউনূস সরকার চালু করলো, তা ছিল মূলত রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার নামান্তর। পুলিশ বাহিনী তখন কোণঠাসা হয়ে পড়েছিল, তাদের মনোবল ছিল তলানিতে। এক শ্রেণীর ছাত্র নামধারী মব তখন পুলিশকে চাকর বলে সম্বোধন করার দৃশ্যতা দেখাতো। সেই অপমান, সেই লাঞ্ছনা পুলিশ বাহিনীর সদস্যদের মনে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে রেখেছিল, তা হয়তো এখন বিস্ফোরিত হচ্ছে। তবে এই বিস্ফোরণ কেবল ব্যক্তিগত আক্রোশ নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ। একটি পাতানো এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় বসার পর দৃশ্যত ক্ষমতার হাতবদল হলেও রাষ্ট্রযন্ত্রের নিপীড়ক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, বরং তা আরো নগ্ন আকার ধারণ করেছে। পুলিশ হয়তো এখন আর ইউনূস আমলের মতো অসহায় নয়, তারা এখন প্রতিশোধ পরায়ণ এবং সরকারের আজ্ঞাবহ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। ডিসি মাসুদদের মতো পুলিশ কর্মকর্তারা, যারা একসময় পরিস্থিতির শিকার হয়ে নিশ্চুপ ছিলেন বা কৌশলী ভূমিকা পালন করেছিলেন, তারাই এখন নতুন সরকারের নির্দেশে আগ্রাসী হয়ে উঠছেন। যে পুলিশকে ছাত্ররা একসময় তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই পুলিশ এখন ছাত্রদের এবং সাধারণ নাগরিকদের উপর চড়াও হচ্ছে। এর কারণ হলো বর্তমান সরকারও জানে যে তাদের জনভিত্তি আসলে নড়বড়ে। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বৈধতার সংকট থাকে প্রবল, আর এই সংকট ঢাকতে তাদের প্রয়োজন হয় একটি নির্মম এবং অনুগত পুলিশ বাহিনী। তাই যে পুলিশ অফিসার একসময় ছাত্রের ভাই ডাক শুনে অপমানিত বোধ করছিলেন, তিনি এখন সুযোগ পেয়ে সেই অপমানের প্রতিশোধ নিচ্ছেন। তবে এই মারমুখী আচরণের দায় কেবল পুলিশের একার নয়। গত 1.5 বছরে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নজিরবিহীন অরাজকতা সৃষ্টি করেছে, তার ফল এখন তাদের ভোগ করতে হচ্ছে। ডক্টর ইউনূস এই ছাত্রদের পড়ার টেবিলে না পাঠিয়ে তাদের রাস্তায় নামিয়ে দিয়েছিলেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার ঢাল হিসাবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সচিবালয়ে ঢুকে গালাগালি এবং মব জাস্টিসের যে সংস্কৃতি তারা চালু করেছিল। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরো ডিটেল দেখি, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়ন হবে। আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনে হয়তো আছে, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসেছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি 2-1 দিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরো ডিটেল দেখি, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়ন হবে।
আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশন হয়তো আছে, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে বিভিন্ন বিষয় নিয়ে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতি নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।